আচ্ছা, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ সাধারণ গণিতের ৯ নাম্বার চ্যাপ্টার ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই চ্যাপ্টারে এখানে শুরুতে নাম শুনে বুঝতে পারতেছো যে ত্রিকোণমিতিক, তিনটা কোণ এমন একটা বিষয় বোঝাচ্ছে। তিনটা কোণ এবং অনুপাত এরকম কিছু একটা বিষয়। তো তিনটা কোণ কিসের থাকে? চতুর্ভুজের থাকে চারটা কোণ, তিনটা কোণ থাকে ত্রিভুজের। তার মানে আমাদের মোটামুটি বলতে পারো যে ত্রিভুজ নিয়ে আলোচনায় এই চ্যাপ্টারে। আমরা জানি ত্রিভুজ হচ্ছে কি তিনটা বাহুর সমন্বয়ে গঠিত হয়। তো বিভিন্ন রকমের ত্রিভুজই দেখা যায়। যেমন আমি যদি একটা নর্মালি একটা ত্রিভুজ আঁকালাম, ধরো এই ত্রিভুজটার তিনটা বাহু সমান, এই ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা বাহুই যদি সমান হয় তখন এই ত্রিভুজটাকে কি বলা হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এরকম আছে দুইটা বাহু সমান, একটা অপর বাহুটা অসমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো আরেকটা বিশেষ ধরনের ত্রিভুজ আছে যেটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটায় মূল আলোচনা, সেটা হলো সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজটা কি। তাহলে আমি একটু লিখে নিই যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে বলে দিছে যে বাহু না, এবার কিন্তু দিছে কোণী। অর্থাৎ কোনো একটা ত্রিভুজের যদি কোনো কোণ সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যদি কোনো একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় তখন সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণ মানে হলো, এখানে আমি লিখে দিচ্ছি যে সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমাদের এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যেই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চলো আমরা এটা আঁকাই নিই। আচ্ছা, এটা একটু উল্টো হলো, এটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। আর একটা বাহু দিয়ে দিই। দেখো, এটা কিন্তু এখন আপাতত একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, এটাকে এখন ত্রিভুজের তিনটা বাহুর তিনটা বিন্দু তিনটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি। আচ্ছা, এই ত্রিভুজটার নাম দিয়ে দিলাম। এখন দেখো, খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিন রকমের নাম আছে, এটাই আমাদের জানতে হবে। আচ্ছা, এখন ত্রিভুজের এই যে বাহুটা আছে, এই বাহুটাকে বলা হবে অতিভুজ। অতিভুজ। কেন অতিভুজ? অতিভুজ হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণ আছে, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ, বা সবচাইতে বড় বাহু যেটা সেটাই হচ্ছে অতিভুজ। অতিভুজ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেমটা হচ্ছে লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। দেখো, বাকি দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর ভিতরে একটা লম্ব হবে একটা ভূমি হবে। এখানে আমাদের কনফিউশন হয়। আমরা করি কি, যেই বাহুটা একদম খাড়া আছে সেটাকে বলে দিই লম্ব, আর যেটা এই যে ভূমির সমান্তরালে আছে সেটা বলে দিই ভূমি। আসলে কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে লম্ব কোণটা হবে এটা নির্ভর করে ত্রিভুজের বাকি একটা কোণের উপরে। যেমন ধরো, কোণ যদি হয় এই যে এইটা, এই কোণটাকে যদি আমরা থিটা বলে দিই, আর থিটা কোণের সাপেক্ষে, মানে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা, লম্ব হবে বিসি। তো এই থিটা কোণের সাপেক্ষে এই বিসি হবে লম্ব, বিসি হবে লম্ব, আর বাকি যে বাহুটা আছে এটা হবে ভূমি, এটা হবে ভূমি। এখন বিপরীতভাবে বলতে পারো, যদি এটা থিটা কোণ না দিয়ে এখানে থিটা কোণ দিত, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হতো আমাদের এই বাহুটা, এই বিসি বাহু, এসি বাহুটা, এটা হতো লম্ব। তার মানে মূলত এখানে আমি লিখে নিতে পারি যে কোনো একটা কোণের সাপেক্ষে লম্ব মাপতে হয়। কোনো একটা কোণের সাপেক্ষে, কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুকে, বিপরীত বাহুকে লম্ব ধরা হয়, লম্ব ধরা হয়। তার মানে মূলত এখানে কিন্তু লম্ব দুইটাই। খেয়াল করে দেখো, লম্ব কাকে বলে? লম্ব হচ্ছে 90 ডিগ্রি কোণে যদি ছেদ করে তখন দুই বাহু দুইটা একে অপরের উপরে লম্ব বলা হয়। যেমন দেখো, এই বাহু এই বাহুর উপরে লম্ব। তো এখানে কিন্তু দুটাই লম্ব, কিন্তু যেহেতু এটা কোণ থিটা বলে দিছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে কে? তার বিপরীত বাহু, এই বিসি হবে লম্ব। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা একটা কাজ করব, যে ত্রিকোণমিতির মেইন যে বিষয়টা, ত্রিভুজের যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলো নির্ণয় করার চেষ্টা করবো এখন। আচ্ছা, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই নিই। 1 মিনিট, ত্রিভুজটা একটু ভালো করে আঁকাতে হবে। এই হয়ে গেছে। এই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? তার এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এটার নাম দিলাম এ,
এই বাহুর নাম দিলাম বি, এই বিন্দুর নাম দিলাম সি। আচ্ছা, আমরা প্রথমেই বলতে পারি যে অতিভুজ কোনটা হবে, সবচাইতে বড় বাহু বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এটা হবে অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ। এরপরে ভূমি কোনটা হবে? আচ্ছা, বলে দিছিলাম যে ভূমি আর লম্ব, অর্থাৎ লম্ব, এই জিনিসটা ডিপেন্ড করে একটা কোণের সাপেক্ষে। তাহলে আমি এই কোণটাকে বলে দিলাম থিটা। তাহলে থিটা কোণের বিপরীত যে বাহু আছে, এই যে এটা কি হবে? এটা হবে লম্ব, এটা হবে লম্ব। আর বাকি যে বাহুটা থাকলো সেটা কিন্তু ভূমি হবে, এটা হবে ভূমি। তো এখন আমাদের যেটা জানতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের একদম বেসিক যে 3টা সূত্র আছে, সেই 3টা সূত্র আগে আমরা জানবো। সেটা হলো সাইন থিটা। সাইন থিটা, সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান লেখা যায় হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এই লাইনটা আমরা কিভাবে লিখতে পারি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে হলো, এটা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারো, মানে একটা লাইনের মাধ্যমে এই সূত্রটাকে মনে রাখতে পারো। সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। এই লাইনটার দ্বারা আমরা মনে রাখতে পারি, দেখো সাগরের এখান থেকে, এই সাগরের স থেকে আমরা নিতে পারি হচ্ছে সাইন, তারপর ল থেকে লম্ব, আর অ থেকে অতিভুজ। এভাবে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু, শুরুতে আসবে লম্ব, শুরুতে লম্ব আসছে, তারপরে ডিভাইডেড বাই অতিভুজ, পরে অতিভুজ। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এখন যদি তোমাকে জিজ্ঞেস করতো যে এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটার মান কত, তো এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটার মান, এই যে লম্ব লেখা আছে এখানে লম্ব, তাহলে এই ত্রিভুজের লম্বটা হচ্ছে বিসি, তাহলে লম্বর জায়গায় এখানে তুমি বিসি বসাই দিবা, আর অতিভুজের জায়গায় এখানে বসাই দিবা হচ্ছে এসি, কারণ এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এসি। আচ্ছা, এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, যে সাইন থিটা ইকুয়াল টু আসলে কি লেখা যায়? সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখানে থিটার বিপরীত বাহু যেটা থাকবে সেটাই হবে লম্ব, আর বাকিটা অতিভুজ হচ্ছে সবচাইতে বড় বাহুটা। আচ্ছা, এরপরে 2 নম্বরে দেখি কস থিটা, সেটা হলো কস থিটা, এটাও ঠিক একইভাবে লিখতে পারো যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এটাও একটা লাইনের দ্বারা মনে রাখা যায়, পরীক্ষায় যাতে কনফিউশন না হয় এই কারণে এটা লিখে দিচ্ছি। সেটা হলো কবরে ভূত অনেক। সাইন থিটা, কস থিটা, এরপরে নিব হচ্ছে ট্যান থিটা। 3 নাম্বার সূত্র হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু লেখা যাবে লম্ব ভাগ ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এরপরে এই সূত্রগুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা তো আমরা অবশ্যই দেখব পরে, আস্তে আস্তে আগে শুরু থেকে আমরা শেখার চেষ্টা করি। তো ট্যান থিটার এটা তোমরা এই লাইন দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত। আমরা ছোটবেলায় এইভাবে শিখছিলাম। আচ্ছা, এই কয়টা জিনিস পড়ার পরে আশা করি এই 3টা তোমরা পড়ে নিবা, 3টা সূত্র। তো এই সাইন থিটার বিপরীতে একটা অনুপাত আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। এটা 4 নাম্বার দিলাম, এটা হলো কোসেক থিটা। এটা সাইনেরই বিপরীত, তাহলে এটা যদি আমরা সাইন মনে রাখি তাহলে এটা আর আলাদা করে মনে রাখতে হয় না। এটা হবে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। তারপরে একইভাবে কস থিটার মানটা হবে হচ্ছে সেক থিটা, অর্থাৎ কস থিটার বিপরীত অনুপাতটা হচ্ছে সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু লেখা যাবে, দেখো শুরুতে এখানে ছিল কি ভূমি, তাহলে এবার ভূমিটা যাবে নিচে, আর অতিভুজ উপরে আছে, অতিভুজটা যাবে নিচে আছে যেহেতু, তাহলে এটা উপরে যাবে। তাহলে এখানে হবে অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। আচ্ছা, এরপরে হচ্ছে 6 নম্বরে যেটা আছে ট্যান থিটা। ট্যান থিটার বিপরীত অনুপাত হলো কট থিটা। কট থিটা ইকুয়াল টু কি লেখা যায়? উপরে লিখতে হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, ডিভাইডেড বাই লম্ব। দেখো এখানে সবগুলো কিন্তু বিপরীত অনুপাত। এই সাইন থিটার বিপরীত অনুপাত হচ্ছে এই যে এটা, তারপর কস থিটার বিপরীত অনুপাত হলো সেক থিটা, আর ট্যান থিটার বিপরীত অনুপাত হচ্ছে কট থিটা। তার মানে তোমরা যদি মেইনলি এই 3টা অনুপাত ভালো মতো মনে রাখো, তাহলে বাকি এই 3টা আর মনে রাখতে হচ্ছে না, কারণ আমরা জানি যে সাইন থিটার বিপরীত অনুপাত কোসেক থিটা, কস থিটার যেটা সেটা হচ্ছে সেক থিটা, আর ট্যান থিটার বিপরীত অনুপাত কট থিটা। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমাদের লাগতেছে। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই সূত্র ব্যবহার করে মানে একটা ত্রিভুজে কিভাবে অ্যাপ্লাই করা যায়। একটা প্রবলেম, একটা কোশ্চেন বা ম্যাথ বলতে পারো, এটা সলভের মাধ্যমে তোমরা বাকিটা করতে পারবা।
তাহলে আমরা সেম কাজ করব, এখানে একটা ত্রিভুজ আঁকায় নেব, সমকোণী ত্রিভুজ আঁকায় নেব, ধরে নেব আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তিনটা বাহুর নাম দিয়ে দিলাম। ধরো অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার। এরপরে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে, দেখো এটা যদিও 30 ডিগ্রি মনে হচ্ছে, তাহলে আমরা 30ই ধরে নিই, 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন তোমাকে বের করতে বলছে যে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে আর বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে কিন্তু এবি বাহুর দৈর্ঘ্য এটা দেওয়া নাই, বিসি বাহুর দৈর্ঘ্য এটাও দেওয়া নাই। তবে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা শিখছিলাম যে আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এরকম যে বিসি বাহুর দৈর্ঘ্য কত, এরপরে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা প্রথমে আমরা একটু ডিসাইড করে নিই, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তো এই ত্রিভুজের আচ্ছা আমরা সলিউশন দিয়ে নিই। এই ত্রিভুজের তিনটা বাহুর নাম আছে, এটা আমরা একটু আগে শিখলাম। তো ত্রিভুজের কোন বাহুর নাম কি এটা প্রথমে আমরা একটু আইডেন্টিফাই করে নেব। আচ্ছা আমি এখানে রাখলাম, এটা যেহেতু কোশ্চেন এটা আমি মিশে দিচ্ছি। দেখো ত্রিভুজের সবচাইতে বড় বাহু বা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা, সেটা হচ্ছে এসি। তাহলে এসিটাকে আমরা বলতে পারি অতিভুজ, সবচাইতে বড় বাহু এ কারণে অতিভুজ, অতিভুজ। এরপরে এই যে কোণটা যেহেতু এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই কোণের বিপরীত বাহুটা কি হবে? বিপরীত বাহু হবে লম্ব, তার মানে এই বিসি বাহুটা হবে এই ত্রিভুজের লম্ব, আর বাকি যে বাহুটা থাকলো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো আমাদের দেওয়া আছে কি এখানে শুধু অতিভুজ দেওয়া আছে, বের করতে হবে কি লম্ব আর ভূমি। তাহলে আমরা একটা কাজ করি, অতিভুজ আমরা শুরুতে বের করবো হচ্ছে লম্ব, শুরুতে কি বের করব সেটা হচ্ছে লম্ব বের করব। লম্ব সমান সমান হোয়াট, লম্ব বলতে কি বোঝাচ্ছি যে বিসি বাহুর দৈর্ঘ্যটা কত এটাই আমরা বের করব। আমরা একটু খেয়াল করে দেখো, অতিভুজ যেহেতু দেওয়া আছে তো আমরা অতিভুজটাকে নেব আর লম্বটাকে নেব, যেহেতু লম্ব বের করতে বলছে। তো এই দুইটা কোন অনুপাতের সাথে যুক্ত, অর্থাৎ অতিভুজ আর লম্ব এটা নিয়ে কোন অনুপাত আছে আমরা এখানে একটু দেখবো। এই তিনটার ভিতরে মেইনলি এই তিনটার ভিতরেই দেখতে হবে, কারণ বাকিগুলো তো শুধু উল্টা, কিছুই না। তাহলে দেখো লম্ব আর অতিভুজ এটা আছে সাইন থিটার ভিতরে, কারণ সাইন থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ পাবে। এখানে ভূমি আর অতিভুজ, লম্ব নাই, তাহলে এই সূত্র নেওয়া যাচ্ছে না, এটাও নেওয়া যাচ্ছে না। নেব কোনটা? নেব হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজে সাইন থিটার রুলটা অ্যাপ্লাই করব। ত্রিভুজ এ বি সি এ লিখতে পারি যে সাইন থিটা। দেখো সাইন থিটা দেবো না, এখানে আমাদের থিটার জায়গা সরাসরি 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে আমরা সাইন 30 ডিগ্রি বসাবো। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত? আমরা জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে পরের লাইনে লিখি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্বর মান কত? লম্বর এই যে ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হচ্ছে দেখো বিসি লেখা আছে, তাহলে এখানে বিসি বসাই দিব। আর অতিভুজটা কত? অতিভুজ দেওয়া আছে এসি, তাহলে আমরা এখানে এসি বসাই দেব, এসি বসাই দেব। এখান থেকে আমাদের মান বের করতে হবে কিসের? মান বের করতে হবে বিসি। তাহলে বিসিটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অপর পাশে দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি যে বিসি ইজ ইকুয়াল টু এসি ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এসি এর দৈর্ঘ্য কত এটা আমাদের জানতে হবে। এসি হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য 5 মিটার, এটা দেওয়া ছিল, তাহলে 5 বসালাম। এবার সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটা ক্যালকুলেটারে বসাতে পারো অথবা মানটা মুখস্থ রাখতে পারো। তাহলে ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিসি ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2 মিটার, যেহেতু অতিভুজটা মিটার এককে দেওয়া আছে। এটাই হচ্ছে অ্যান্সার, একটা অ্যান্সার যে বিসি এর দৈর্ঘ্য কত এটা আমরা বের করতে পারছি সূত্র অ্যাপ্লাই করে। এরপরে খেয়াল করো, তোমার কাছে আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ এবি এর মান কত, এটা কিভাবে বের করবা? তো এটাও সেমভাবে, যেহেতু এবার আমাদের হচ্ছে লম্বও জানা আছে অতিভুজও জানা আছে, লম্ব দৈর্ঘ্য তো মাত্রই বের করলাম, আরেকটা ভূমি, তাহলে আমরা যে কোনো অনুপাত নিয়ে করতে পারি সাইন বাদে, অর্থাৎ কস থিটাও নিতে পারি ট্যান থিটাও নিতে পারি। তো আমি কস থিটাই নিলাম। দেখো এটা আমি আর পুরোটা করাবো না, কস 60 ডিগ্রি, সরি 60 না 30 ডিগ্রি, এই ক্ষেত্রে আমরা কস 30 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি? কস সমান আমরা জানি কজের যে অনুপাত সেটা সমান লেখা যায় হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এখানে পরবর্তী লাইনে লিখতে পারি যে কস 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি এর জায়গাতে আছে কি? ভূমি হচ্ছে এবি,
এটার মানে আমাদের নির্ণয় করতে বলছে। অতিভুজটা হচ্ছে এসি, এসি মানে কত 5। এখান থেকে ঠিক আগের মতো করে এ বির মান কত হবে সেটা বের করে নিবা, cos 30 ডিগ্রি মান এটা ক্যালকুলেটরে বসালেই পেয়ে যাবা। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।